কোথায় যাচ্ছেন আপনি? যেখানে খুশি যাব, তাতে তোমার কি? আমার হাত ছাড়ো। না, ছাড়বো না। আপনাকে বলে যেতে হবে আপনি কোথায় যাচ্ছেন। ঈশান, ভালো হচ্ছে না কিন্তু। তোমার কোনো অধিকার নেই আমার হাত ধরার। আমি আপনাকে এতক্ষণ ধরে কি বোঝালাম? আপনাকে এত করে বলার পরেও কি আপনি বুঝতে পারছেন না আমার অধিকার আছে কি না? কোন অধিকারে তুমি আমার হাত ধরেছো বলো? আমি আপনার স্বামী, সেটা কি ভুলে গেলেন? আপনি বিয়েটা মানেন কিংবা না মানেন, আমরা দুজন স্বামী স্ত্রী। আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি তো বাসি। আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি আর ভালোবাসি আপনাকে। আমি জানি আজ বাদে কাল আপনিও আমাকে ভালোবাসবেন। সেদিন আপনিও আমাকে ছাড়া থাকতে পারবেন না। স্বামী স্ত্রীর ভালোবাসাটা যে অনেক পবিত্র। এরকম হুটহাট করে বিয়ে হওয়াটা আমি কোনোভাবেই মানতে পারবো না। ছাড়ো আমাকে। আর কখনো আমার সামনে আসবে না। এই বিয়ে আমি মানবো না। 6 মাস পরেই আমাদের ডিভোর্স হবে। এসব আপনি রাগের মাথায় বলছেন, একটু ঠান্ডা মাথায় ভাবুন, দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার সাথে যেতে হবে না, কিন্তু একটা কথা, এইসব বিষয় নিয়ে রাগারাগি কিংবা জেদ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু রাগ জেদ কমিয়ে ভেবে দেখুন। আর সম্পর্কটা নষ্ট হলেও আপনি আমি কেউ ভালো থাকবো না। দুই পরিবারের মানুষগুলো যখন জানতে পারবে আমাদের বিয়ে হয়েছিল, তখন ওরা অনেক কষ্ট পাবে। কষ্ট তো আমার হচ্ছেই, যে তোমার মতো একটা জুনিয়র ছেলেকে আমার বিয়ে করতে হলো। কি কুক্ষণে যে তুমি আমাকে বাঁচাতে এসেছিলে। সেদিন যদি ওই নদীতে আমি ডুবে মারা যেতাম তাহলে। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বলবেন না। আপনার সাথে আমার ভাগ্যটা লেখা ছিল, তাই আপনার সাথে আমার বিয়ে হয়েছে। ঈশানের খুব বিরক্তি লাগছে ম্যাডামকে বোঝাতে না পেরে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যাই হোক, দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে ভদ্রমহিলা জোর করে ঈশানের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। ঈশান কিছুক্ষণ মেয়েটার যাবার দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসলো ছেলেটার। ঈশান পকেট থেকে ফোনটা বের করলো। তারপর শুভকে কল দিতেই ওপাশ থেকে রিসিভ করে ছেলেটা বলতে আরম্ভ করলো। কিরে, কোথায় আছিস? তুই নাকি কয়েকদিন আগে মেহেদিকে কল করেছিলি। বারবার করে তোকে কল করেও পাচ্ছি না। এতবার করে তোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, মাঝখানে ফোনটা বন্ধ পর্যন্ত দেখিয়েছে। কি সমস্যা? কি তোর ফোন বন্ধ করে রেখেছিস কেন? আর ম্যাডাম কোথায়? তুই ম্যাডামের সাথে কোথায় পালিয়ে গেলি? সে অনেক কাহিনী, মেহেদিকে কিছুটা বলেছি, ওর থেকে শুনে নিস। আর যদি সেটা বিশ্বাস না হয়, বিকেলে আসিস, তোদের সাথে কথা আছে আমার। এখন যদি চুপ করে থাকি, তাহলে হয়তো সেটা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় হবে। ঈশান বন্ধুকে কথাগুলো বলেই বাসায় চলে আসে। তারপর কলিং বেল দিতেই বোনটা দরজা খুলে দিয়ে ওকে দেখেই জড়িয়ে ধরল। ঈশানও পাগলি বোনটার কপালে চুমু খেয়ে তারপর ফ্রেশ হবে বলে উপরে চলে গেল। সারাটা দিন আর বাসা থেকে বের হয়নি। কাল রাত থেকে ঘুমোতে পারেনি ছেলেটা, তাই সকালবেলা এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছে। বিকেলের দিকে ঘুম ভাঙতেই দুপুরের খাবারটা বিকেলে খেয়ে তারপর বন্ধুদের উদ্দেশ্যে চলে গেল। সবাই মিলে একটা ট্যুরের উদ্দেশ্যে বেরিয়েছিল কয়েকদিন আগেই। কলেজ থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু মাঝপথেই ওদের আলাদা হয়ে যেতে হলো। সব মিলিয়ে একটা অস্বস্তিকর আর অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যার জন্য ঈশানকে আর ওরই কলেজের আগুন সুন্দরী সেই নামিরা ম্যাডাম বন্ধুদের থেকে আর কলেজের অন্য সব স্টুডেন্টদের আর শিক্ষকদের থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল। সেটা সামনে জানতে পারবেন। ঈশান বন্ধুদের সাথে দেখা করার জন্য বাইকটা নিয়ে ওদের প্রতিদিনের আড্ডার জায়গায় এসে বাইকটা থামাতে দেখলো সবাই এসে উপস্থিত। ঈশান ওদের সামনে এসে বাইকটা থামালো, চাবিটা পকেটে রেখে সবার কাছে এসে পাশে বসলো। সকলেই ছেলেটার দিকে আগ্রহসূচক দৃষ্টি নিয়ে প্রশ্ন করল। কি হয়েছে রে বলতো? তোকে সেই কবে থেকে কল কিংবা মেসেজ করে পাচ্ছি না। আমরা চলে এসেছি দুদিন আগে, তোদের এত সমস্যা হলো কি করে? তোরা জানিস স্যার ম্যাডাম আর সবাই মিলে আমরা তোদেরকে কত খুঁজেছি। খুঁজে কী লাভ হবে? তাছাড়া তোরা আমাদের পাবি বা কোথায়? আমরা ওই এলাকাতেই ছিলাম না। অনেক বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, যার জন্য আমাদেরকে এক প্রকার পালিয়ে বাঁচতে হয়েছে। সেখান থেকে সেদিনই ওই মুহূর্তেই আমরা একটি গ্রামে চলে গিয়েছিলাম। আর সেখান থেকেই ঘটেছে যত বিপত্তি। কি করব কি হবে সেটা নিয়ে এখন মাথাটা কাজ করছে না। তোদেরকে এসব বলার জন্যই ডাকলাম আজকে। তো কি হয়েছে সেটা চুপ করে না থেকে সরাসরি বল। তোর শোনার জন্য আমরা সবাই
মুখেই আছে, আর না শোনা পর্যন্ত শান্তি হবে না। এখন আপনাদেরও তো জানতে ইচ্ছে করছে, সেটা আমরা খুব ভালো করেই জানি, আর জানানোর জন্যই আমরা আছি। ঈশান সেই প্রথম থেকেই বলতে লাগলো। এখন আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে বাকিটাও বলতে হয়। যেহেতু আপনারা আগে অনেক অল্প গল্পেই শুনেছেন আর জেনেছেন জুনিয়র স্টুডেন্ট কলেজের ম্যাডামের প্রেমে পড়লে বিষয়টা আর পরিস্থিতিটা ঠিক কেমন হয় সেটা আগে থেকেই অন্য সব গল্পের ধারণা পেয়েছেন, তাই এই গল্পে আর তেমন করে এই বিষয় নিয়ে ডিটেলসে কিছু বলছি না। যাই হোক, নামিরা ম্যাডাম কলেজে চাকরিতে যেদিন প্রথম জয়েন করেছিল সেদিনই ঈশানের সাথে ওনার দেখা হয়। ম্যাডামের সাথে দেখা হওয়ার পর সেদিন ঈশান ভেবেছিল মেয়েটা কলেজেরই কোনো নতুন স্টুডেন্ট হবে। সেটা ভেবেই ছেলেটা একদম ফিদা হয়ে গেছিল, কারণ মেয়েটাকে দেখার মতোই সুন্দরী ছিল, আর সব মিলিয়ে যেন একদম অপসরী ছিল। যে কোনো ছেলে রাতের ঘুম হারাম করে দেওয়ার পক্ষে যথেষ্ট মায়াবী মেয়েটা। তাই তো ঈশানও তেমন করেই নামিরার মায়ায় পড়ে গেছিল, কিন্তু কে জানতো এই মায়াটাই যেন ওর জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। সেদিন থেকে ঈশান ম্যাডামের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিল। তারপর যখন ক্লাসে গেল জানতে পারল এটা ওদের নতুন ইংলিশ ম্যাডাম। এমন কিছু শোনার পর ঈশানের মাথাটা হ্যাং হয়ে গেছিল। ভাবতেও পারেনি সে কিনা যার প্রেমে পড়ল সেই কলেজের ম্যাডাম। তখন বন্ধুদের উদ্দেশ্যে বলেছিল, জীবনে কখনো বাস খেয়েছিস আমার মতো? ম্যাডামের প্রেমে পড়েছি, কখনো পড়িসনি তো? আমি পড়েছি, যার প্রেমে পড়লাম আর পড়ার পর এসে জানতে পারলাম সে আমাদেরই কলেজের ম্যাডাম। এরকম বাসটা কখনো খেয়েছিস বলে আমার মনে হয় না। ঈশানের এমন ধারা কথা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়েছিল। আর থাকবে না কেন? যে ছেলেটা মেয়েদের সাথে প্রেম ভালোবাসা জড়ানো তো দূরে থাক, এসব কিছু পছন্দই করতো না, সেই ছেলে কিনা বলছে কলেজের সুন্দরী সিনিয়র ম্যাডামের প্রেমে পড়েছে। এইসব শোনার পর ওরা কিছুক্ষণ অবাক চোখেই ছেলেটার দিকে তাকিয়েছিল। বন্ধুরা ঈশানকে প্রথমে বারণ করলেও পরবর্তীতে ঈশানের মন খারাপ দেখে ওরা নানা কলা কৌশল আরও প্ল্যান বলে দিয়েছিল, যেন ম্যাডামকে পটাতে পারে, না পারলেও ওনার কাছাকাছি আসতে পারে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। কেটে গেল মাঝে একটা বছর। আর এই একটা বছর ঈশান যথাসম্ভব চেষ্টা করেছে ম্যাডামের পেছনে সময় দেওয়ার। এমনকি ওনাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি, কারণ ম্যাডামই সবসময় ওর থেকে দূরে সরে থাকতো। ম্যাডাম সবটা বুঝতে পারে, সেটা ঈশান খুব ভালো করেই জানতো। কোনো ছাত্রের সাথে ম্যাডামের সম্পর্ক হওয়াটা কিংবা এসব নিয়ে উনি ভাববে না, ঈশান সেটা বুঝতে পেরেছিল। তাই প্রতিনিয়ত সুযোগ খুঁজত ম্যাডামকে বোঝানোর জন্য, কিন্তু তাতেও যেন ম্যাডাম ওকে আরও বেশি এড়িয়ে যেতে লাগলো। ম্যাডামের এমন ইগনোর ঈশান মেনে নিতে পারছিল না, তাই প্রতিনিয়ত ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু ভদ্রমহিলাকে কোনো কথা বলার আগেই এত বড় একটা অঘটন ঘটবে ঈশান কল্পনাও করতে পারেনি। কারণ গত কয়েকদিন আগেই হঠাৎ করেই কলেজ থেকে সবাই বনভোজনে অর্থাৎ ট্যুরে যাওয়ার জন্য সকল শিক্ষক শিক্ষিকা এবং কলেজ কমিটির সবাইকে রিকোয়েস্ট করলে ওনারা আয়োজন করলো। আর সবাই সেখানে যাওয়ার জন্য একদম মুখিয়ে ছিল। যথারীতি দিনক্ষণ আর সময় সুযোগ অনুযায়ী সবাই বেরিয়ে পড়ে। আর সেখানে যাবার পর ঈশান প্রতিনিয়ত ম্যাডামের দিকে খেয়াল রাখছিল, কারণ সুযোগ তো এটাই ছিল ম্যাডামকে মনের কথা বলার। ঈশান ভেবেছিল এই দুদিনের মধ্যেই যে করেই হোক ওনাকে মনের কথাগুলো বলতে হবে। ট্যুরে গিয়ে দুদিন সেখানে থাকার কথা ছিল। তারপর শেষ যেদিন সবাই সন্ধ্যার মুখে একটা পাহাড়ি ঝর্ণা দেখতে বেরোয়, ঠিক তখনই ঘটে বিপত্তি। কারণ হঠাৎ করেই ঈশান খেয়াল করলো নামিরা ম্যাডাম একদম বাচ্চার মতো বাচ্চা সুলভ আচরণ করতে আরম্ভ করে। পাহাড়ি নদীতে হুটহাট করে বন্যা শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ আগে বেশ ভালো পরিমাণে বৃষ্টিও হয়েছিল। তারপর এরকম একটা কাণ্ড ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। ম্যাডাম বাচ্চাদের মতো পানি নিয়ে খেলতে আরম্ভ করে, যার জন্য ঈশান ওনার পেছন পেছন থেকে নজরে রাখছিল, কিন্তু ভাবেনি কখনো এরকম একটা পরিস্থিতিতে পড়বে। ঈশান ম্যাডামের দিকে খেয়াল রাখছিল,
তার মধ্যে একটা কল আসলে ছেলেটা রিসিভ করে, তারপর কথা বলতে লাগলো। লোকজনের মধ্যে থেকে একটু দূরে যেতেই ঠিক তখনই খেয়াল করে সবাই এদিক থেকে সরে গেছে, কিন্তু ম্যাডামের এইসব বিষয় কোনো খেয়ালই নেই। উনি নিজের মতো করে পানি দিয়ে আগের মতোই খেলছে, আর কখন যে একদম নদীর অনেকটা গভীরে চলে এসেছে সেটা খেয়ালও করেনি। তারপরই ঘটে বিপত্তি। হুটহাট করে পা হড়কে ম্যাডাম নদীতে পড়ে যায়। এমন কিছু দেখে ঈশান একদম হতভম্ব হয়ে যায়। ভদ্রমহিলাদের সাঁতার জানে না সেটা ঈশান দেখেই বুঝতে পেরেছে। ওনার এরকম খাবি খাওয়া দেখে তাড়াহুড়ো করে এসে দৌড়ে যখনই পানিতে ঝাঁপ দেয়, ঠিক তখনই নিজেরও মনে হয় যে নিজেও খুব ভালো একটা সাঁতার জানে না। ঈশান কোনো রকমে ভদ্রমহিলাকে জড়িয়ে টড়িয়ে ধরে পাড়ে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর নদীর স্রোতে ভেসে দুজনে অনেকটা দূরে চলে এসেছে, যার কারণে এলাকাটা তেমন করে চিনতে পারল না ছেলেটা। কোনো রকমে ভদ্রমহিলাকে নিয়ে পাড়ে উঠল, কিন্তু ততক্ষণে নামিরা ম্যাডাম সেন্সলেস হয়ে গেছে। ঈশান এবার বেশ খানিকটা ভরকে যায়। তাড়াহুড়ো করে ম্যাডামের হাত পা ডলতে লাগলো। তারপর জ্ঞান ফেরানোর অনেকবার চেষ্টা করেও কাজ হয়নি। এবার মনে হলো পেটে চাপ দিয়ে পানি বের করলে হয়তো জ্ঞান ফিরতে পারে, সেটা করেও লাভ হলো না। ম্যাডাম নিঃশ্বাস নিচ্ছে না, তাই উপায় না পেয়ে ভদ্রমহিলার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো ছেলেটা, আর সেটাই যেন ঘটে বিপত্তি। ভদ্রমহিলার হঠাৎই জ্ঞান ফিরতেই ছেলেটাকে এমন একটা অবস্থাতে দেখে নামিরা কান্না জুড়ে দেয় আর বলতে আরম্ভ করে, তুমি আমার সরলতার সুযোগ নিলে, তাই না? আমি এমন করে এখানে এসেছি আর তুমি আমাকে বাঁচানোর জন্য নামে এরকম কাজ করলে। এই তোমার পারিবারিক শিক্ষা? একজন ম্যাডামের সাথে এরকম বিহেভ তুমি করতে পারলে কি করে? আমি তো তোমাকে ভালো ছেলে ভাবতাম, আর তুমি কি না। ম্যাডাম, আমার কথাটা শোনেন, তারপর না হয় এইসব বিষয় নিয়ে আমাকে জাজ করবেন। আমি ইচ্ছে করে করিনি এমনটা। ম্যাডাম, আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তাই বলে তুমি আমাকে কিস করবে? তোমার লজ্জা করে না ম্যাডামকে কিস করার মতো একটা অন্যায় করেছো, আবার এখন মিথ্যে বলছো আমাকে বাঁচানোর জন্য এসব করেছো? আমি ছেলেদের চিনি, সব ছেলেরাই এক, মেয়েদের সাথে এরকম নাটক করে আর তাদের তাদের কাছে আসার চেষ্টা করে। তুমিও তাই করলে, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। আরে বাবা, আমার কথা তো শুনবেন, তা না করে খামাখা আমাকে দোষারোপ কেন করছেন? আমি একবারও কিন্তু এরকম কিছু করার চিন্তাভাবনা করিনি। উল্টো আপনাকে নদী থেকে বাঁচালাম, আরেকটু হলেই তো মারা যেতেন। আমাকে ধন্যবাদ না দিয়ে এসব উল্টাপাল্টা কথা বলছেন। বলবে না তো কি করবে? তুমি একটা বাজে ছেলে, পচা ছেলে। তুমি আমাকে কিস করো, তোমার সাহস কি করে হয়? আমি তোমাকে। ঈশান বারবার চেষ্টা করেও যখন ম্যাডামের কথা থামাতে পারল না, ওনার এসব কথা বলার মাঝেই জোরে সোরেই একটা ধমক দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ, আর একটা বাজে কথাও বলবেন না। আপনাকে যেখানে বাঁচিয়েছি সেখানে আপনি এমন সব আজে বাজে কথা বলছেন আমাকে। আপনার সাহস তো কম না, আমাকে এইসব বলছেন। আর যদি আপনার সুযোগ নিয়েও থাকে তাহলে বেশ করেছি, আমার অধিকার আছে আপনার সুযোগ নেওয়ার। যাকে এত ভালোবাসি তার সুযোগ নেব না? যা করেছি বেশ করেছে। আপনার যদি ইচ্ছে হয় আপনি প্রতিশোধ নেবেন, তো প্রতিশোধ হিসেবে আমাকে কিস করে সেটার শোধ তুলে নিন। ঈশানের ধমকে নামিরা ম্যাডাম বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। ঈশানের ম্যাডামের এমন কর্মকাণ্ডে ফিক করে হেসে ফেলল। তারপর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থেকে ম্যাডামের কান্না দেখতে লাগলো। ভদ্রমহিলা বাচ্চার মতো গাল ফুলিয়ে রেখে বলতে আরম্ভ করে, আমি কাঁদছি আর তুমি হাসছো? তুমি একটা পচা ছেলে, খুব বাজে ছেলে, নাহলে এমন করে হাসতে পারতে না। হাসবো না তো কী করব? আপনি বুঝতে পেরেছেন আপনি আমার থেকে বয়সে ঠিক কতটুকু বড়, তারপরও বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। আপনি না আমার ম্যাডাম, তাহলে বোঝার চেষ্টা করবেন না আমি আপনাকে কেন কিস করেছি, কিংবা কেন আপনাকে এমন করে জড়িয়ে ফুরিয়ে ধরেছি। আপনি সেই তখন থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছেন, আবার এখন বাচ্চাদের মতো করে জেদ করছেন। সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ওরকম কিছু হবে। রাগের মাথায় বলে ফেলেছি। আর তুমি আমাকে কিস না করলেও পারতে। আমি এখন লজ্জা পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। চলুন এবার হোটেলের দিকে ফিরে যাই, কাল সকালের দিকে আবার রওনা হতে হবে। এখন যদি সবাই আমাদের না পায় তাহলে অনেক টেনশন করবে। ঈশান ম্যাডামকে নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর যখন বুঝতে পারলো যে ওরা পথ হারিয়েছে, তখন রাতটা অনেক গভীর হয়ে গেছে।
ঈশান চেষ্টা করেও পারল না, শেষে নিজের ফোনটা অন করলো। ফোনটা অন করেও কোনো আশার আলো দেখা গেল না। ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। তার উপরে দেখা যাচ্ছে ফোনটা অনেকক্ষণ পানিতে থাকার কারণে বন্ধ হয়ে গেছিল। যদিও ওয়াটারপ্রুফ ছিল, তারপরও অনেকক্ষণ ভেজার ফলে অফ হয়ে গেছিল। তাই অনেক চেষ্টা করে অন করতে পারলেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হলো না। দুজনেরই জিনিসপত্রগুলো হোটেলে রাখা ছিল। এবার ম্যাডাম বেশ খানিকটা ঈশানের এরকম কর্মকাণ্ডে ভয় পেয়ে যায়। তারপর নিজে থেকেই প্রশ্ন করতে আরম্ভ করে। এবার কি হবে? ফোনটা অন করলে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না তো। তার উপরে এখানে কিছু নেই। এই এই ভেজা অবস্থায় থাকলে জ্বর এসে যাবে। কি করবো এখন? হোটেলে যাবো কি করে? এত কান্নাকাটি করবেন না তো। সব বিষয়ে কান্নাকাটি করলে কি সমাধান হয়ে যাবে? তাহলে কি করতে বলছো? এখন কান্নাকাটি না করলে কি কিছু সমাধান হবে? আমার ভয় লাগছে। তুমি বুঝতে পারছো না? কলেজে তো সবার সাথে এরকম রাগীভাবে যে পরিমাণে টর্চার আর অত্যাচার করেন, তখন আপনার ভয় লাগে না যে ছেলের আপনার ক্ষতি করতে পারে কিংবা আপনার সাথে বাজে কিছু করতে পারে? সেটা না ভেবেই সবার সাথে কত সিনক্রিয়েট করেন, আর আজকে এসে বলছেন যে আপনার ভয় লাগছে। এত ভয় পান কোথায় আপনি? খেলায় পড়লে বাঘেও ধান খায়। আমি বিপদে পড়েছি তো, সেই জন্য এসব বাজে বাজে কথা বলা হচ্ছে, তাই না? তাহলে স্বীকার করছেন যে আপনি এখন ঠেলায় পড়েছেন, তাই তো? একদম বাজে কথা বলবে না। আমি আমি কখনো এই কথা বলিনি। আর তোমাকে বোঝাতে গিয়ে এমন একটা কথা বলেছি। তুমি কিন্তু আমার কথার কি উল্টোপাল্টা বাজে পথ নিয়ে যাচ্ছ। তুমি তুমি একদম বজ্জাত ছেলে একটা। আমাকে এমন করে টাচ করেছো, এখন আবার এসব কথা বলছো? সারা রাত কি এখানে থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি আপনার? চলুন সামনের দিকে গিয়ে দেখি কোনো রাস্তা পাওয়া যায় কি না। কাউকে কল করাও যাবে না। রাস্তাঘাটে যদি কাউকে দেখতে পাই, তাদের ফোন থেকে নিয়ে না হয় কল করা যাবে। ম্যাডাম মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নামিরার শাড়িটা ভিজে জবজব হয়ে গেছে। ম্যাডামের অবস্থা খুবই কাহিল। উনি থরথর করে কাঁপছে, যার জন্য ঈশানের খুব মায়া হচ্ছে। ছেলেটা ভাবলো ভদ্রমহিলার জ্বর এসে যাবে, তাই এই ভেজা অবস্থায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। হাঁটতে হাঁটতে ওরা অনেকটাই এগিয়ে এসেছে। তারপরও জঙ্গল থেকে বেরোতে পারছে না। নদীর ধার ঘেঁষে অনেক বড় বড় গাছের জঙ্গল, যেটা পার করাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। দুজনে অনেকটা হাঁটলো। রাত কটা বাজে কে জানে, তাই ফোনটা পকেট থেকে বের করে দেখলো রাত 10টা বেজে গেছে। ভয়ও লাগছে খানিকটা, তবে ঈশান ম্যাডামকে বুঝতে দিচ্ছে না। ভদ্রমহিলা একদম ওর শরীর ঘেঁষে হাঁটছে। আর একটু ভেতরের দিকে হাঁটতে হাঁটতে বড় কয়েকটা গাছের কাছে চলে আসে। তারপর দূরে মনে হচ্ছে আগুন জ্বলছে। এমন কিছু দেখে এবার ঈশান বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাবলো লোকালয়ে চলে এসেছে, এখান থেকে হয়তো কিছু একটা করা যাবে। এইসব ভাবাটাও আরেকটা ভুল ছিল, সেটা কে জানতো। ওরা এগিয়ে এসে দেখতে লাগলো আগুনটা সামনে একটা বুড়ো মতো লোক বসে আছে। চুলদাড়িগুলো অনেক বড়, লাল ধরনের ধুতি আর কী সব বস্ত্র পরিধান করে আছে। দেখে মনে হচ্ছে সাধু সন্ন্যাসী কেউ হবে। লোকটার সামনে যেগুলো রাখা সেগুলো দেখেই ম্যাডাম অনেকটা ভয় পেয়ে গেল। তান্ত্রিক মতো লোকটার সামনেই একটা মানুষের কঙ্কাল আর মাথার খুলি রাখা, আরও কী সব জিনিসপত্র দেখা যাচ্ছে। লোকটা বারবার আগুনের উপর কি যেন আহুতি দিচ্ছে আর কী সব মন্ত্র পড়ছে। ম্যাডাম এবার যখনই ভয় পেয়ে কিছু বলতে যাবে, তার আগে ঈশান ওনার মাথার পেছনে চেপে ধরে মুখটা আটকে দিল আর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। একেই এত বড় একটা বিপদে আছেন, তার উপর আবার এখন কথা বলে কি বিপদটাকে আরও বাড়াতে চাইছেন? যা হচ্ছে দেখে যান, আর এখান থেকে কেটে পড়তে হবে আমাদের। ভয় পেয়ে এখন চিৎকার চেঁচামেচি করলে বাঁচার সম্ভাবনাটা থাকবেই না। দেখা গেছে এখানেই ওই লোকটা আমাদের বলি দিয়ে দেবে। আমি শুনেছি এসব তান্ত্রিক ফান্ত্রিক নাকি আবার কী সব করে। এরা যদি আবার ভুলভাল কিছু একটা করে বসে, তারপর ধরে তো দুজনকে একদম জবাই দেবে। এখন এখান থেকে কেটে পড়ি, চলুন। ঈশান ভদ্রমহিলাকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপর যখনই কয়েক পা বাড়িয়েছে, তখনই শুকনো পাতার উপরে পা পড়তেই মশমশ শব্দ হলো। হঠাৎ শব্দে তান্ত্রিক লোকটার ধ্যান ভাঙল। পেছন ফিরে যখনই দেখবে ঈশান, তার আগেই ম্যাডামের হাত ধরে হ্যাচকা টান দিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো। ম্যাডাম দৌড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে,
ঈশান জানে না ওই লোকটা পেছন পেছন আসবে কিনা, তবে এবার প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে যদি পেছনে আজে বাজে কিছু একটা লাগিয়ে দেয়। ঈশান আরও শুনেছে এসব লোকগুলো নাকি জিন পরি নিয়ে সাধনা করে। যদি তেমন কিছু পেছনে লাগিয়ে দেয় তাহলে জীবনটা শেষ করে ছাড়বে। কথাগুলো মনে করে ইচ্ছা মতো দৌড়ালো ঈশান। আধ ঘন্টা মতো দৌড়িয়ে তারপর যেখানে এসেছে সেখানে আসার পর দেখলো সামনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। ঈশান ম্যাডামের হাত ধরে তাড়াহুড়ো করে একটা বাসার সামনে আসে। তারপর একটা বাসার দরজায় টোকা দিল। কয়েকবার টোকা দিতেই কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারপর দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলতে যাবে, তখন ঈশান নিজেই বলতে লাগলো, আমাদেরকে দয়া করে একটু আশ্রয় দিন। আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। আমরা বুঝতেও পারিনি যে আজকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়ব। এবার লোকগুলো কেমন করে যেন ওদের দিকে চাইলো। ঠিক তখনই নামিরা ম্যাডাম এগিয়ে আসলো। লোকগুলো ওদের কথা শুনছিল। ঈশানের এমন এলোমেলো অগোছালোভাবে কথা বলছিল, তার উপর আবার শীতে কাঁপছিল, যার জন্য কথাগুলো ঠিকমতো বলতেও পারছিল না। এবার ওদের মধ্যে থেকে একটা লোক বলতে আরম্ভ করলো, তোমাদের আশ্রয় দিব, কিন্তু তোমরা কারা? তোমরা দুজনে কি স্বামী স্ত্রী? দেখে বোঝাই যাচ্ছে জায়গাটা বেশ প্রত্যন্ত। তার উপর আবার কি না কি ভাবে সেটা ভেবেই ঈশান এবার যখনই বলতে যাবে ওরা হাজব্যান্ড ওয়াইফ, তার আগেই ম্যাডাম যেটা বলল সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। কারণ ভদ্রমহিলা বলে বসলো, না, আমরা হাজব্যান্ড ওয়াইফ না। আসলে আমরা ট্যুরে এসেছিলাম, সেখান থেকেই আমি হঠাৎই নদীর পানিতে পড়ে যাই। তারপরে ও আমাকে বাঁচাতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলি। রাত হয়ে যাওয়ার কারণে এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। ঈশানের মুখে এক কথা, তার উপর আবার ম্যাডামের মুখে আরেক কথা শুনে সামনে থাকা লোকগুলো কেমন যেন সন্দেহের চোখে তাকালো। তার মাঝখান থেকে একজন বৃদ্ধ মতো মহিলা এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মনে হচ্ছে এরা অকাম কুকাম করার জন্য এই এলাকায় এসেছি। আগেও কয়েকবার দেখেছি কতগুলো ছেলে মেয়ে সেখানেই বাজে কাজ করার জন্য চেষ্টা করেছি। এদেরকে ধরো আর মরলের কাছে নিয়ে চলো। গ্রাম প্রধান এদের বিচার করবে, উনি না হয় এদের বিয়ে দিয়ে দেবে। আপনারা ভুল বলছেন, আমরা তেমন কেউ নেই। আমরা সত্যিই বলছি, আমরা ঘুরতে এসে এখানে ফেসে গেছি। আমাদের এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের সাথে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন আমরা সত্যি বলছি কিনা। এই ছেলে এত কথা বলো কেন? তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে। এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। আগে তোমাদের বিচার হবে, তারপর এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা। ঈশান এবার রাগী চোখে ম্যাডামের দিকে তাকালো। এই মহিলাকে কিছুই বুঝতে পারে না। মাথা মোটা নাকি এর? এমন একটা বাজে কথা বলে ফেললো, যার জন্য ভদ্রমহিলা নিজেকে তো ফাঁসালোই, এবার ঈশানকেও ফাঁসিয়ে দিল। তারপর আর কি, সারা রাত দুজনকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছিল। ম্যাডাম যে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। তবে পরদিন যখন উঠে দেখলো উনি ঈশানের বুকের মধ্যে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। এমন কিছু দেখেই ম্যাডাম তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিল। তারপরে ছেলেটার থেকে দূরে গিয়ে বলতে আরম্ভ করে, তোমার সাহস কি করে হয়? কাল কাল একবারও আমাকে এমন বাজেভাবে ছুঁয়ে দিয়েছো, আজকে আবার এমন করে জড়িয়ে ধরে শুয়েছো। তুমি কি আমার হাজবেন্ড নাকি আমি তোমার গার্লফ্রেন্ড যে তুমি আমার সাথে এমন কিছু করতে আরম্ভ করেছো? তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি ঈশান। ওয়াইফ হলে না হয় জড়িয়ে ফড়িয়ে ধরা যেত, কিন্তু গার্লফ্রেন্ডকে কেউ যে জড়িয়ে ধরা যেতে পারে, তার সাথে একই বেডে থাকা যেতে পারে, সেটা তো আপনার থেকে প্রথমবার শুনলাম ম্যাডাম। একদম আজে বাজে কথা বলার চেষ্টা করবে না। তুমি কতটুকু ভালো ছেলে সেটা আমি কালকেই বুঝতে পেরেছি। রাতে আমার সাথে উল্টোপাল্টা কিছু করোনি তো? সত্যি করে বলো, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে আমি খুন করে ফেলবো বলে রাখলাম। খুন তো আমি সেদিনই হয়ে গেছি, যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছে। সেদিন থেকেই আপনার প্রেমে একদম খুন হয়ে গেছে। আপনাকে বোঝাতে পারছি না যে আপনাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। একদম বাজে বাজে কথা বলবে না। তুমি খুবই বাজে ছেলে, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। আর তোমাকে কেন ভালোবাসতে যাবো আমি? তুমি একটা পচা ছেলে, খুব বাজে ছেলে, যে আমার অনুমতি ছাড়াই আমাকে টাচ করেছো, আজকে আবার জড়িয়ে ধরেছো। তুমি আমার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করছো। আমি জানতাম পৃথিবীর সব পুরুষরাই এক,
তুমিও তেমনই কেউ, তাই আমাকে এমন করে জোর জবরদস্তি করছো। আমি তোমাকে দেখে নেব, একবার আমাকে যেতে দাও, তারপর দেখো তোমার কি হাল করি। ম্যাডাম কথাটা বলেই ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে লাগলো। এর মাঝেই দরজা খোলার শব্দ হলো। তখন ঈশান ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একই আপনার জন্য এত বড় একটা বিপদে পড়তে হয়েছে, তার উপর আবার ন্যাকা কান্না করা হচ্ছে। আর আপনি কালকে এমন করে সবার সামনে বললেন কেন? সবার কাছে স্বামী স্ত্রীর পরিচয়টা দিলে কি হতো? খুব বেশি বিপদে পড়তে হতো না জানি, এখন ধরে জোর করে বিয়েটি না দিয়ে দেয়। সব আপনার জন্য হয়েছে, এখন আপনি আমাকে দোষ দিতে পারবেন না। সব আপনার এরকম পাকনামির ফলে হয়েছে। আপনি কেন বলতে গেলেন আমরা হাজব্যান্ড ওয়াইফ না? সামান্য একটা মিথ্যে কথা বললেই বেঁচে যেতাম। এখন আপনি নিজে তো ফেঁসেছেন, আবার আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। ম্যাডাম কিছু বলতে যাবে তার আগেই দুইজন এসে ওদের জোর করে বাইরে নিয়ে আসলো। বাইরে বেরিয়ে দেখলো উঠোন ভর্তি লোকজন। কালকে রাতে যে বাড়িগুলো দেখেছিল সেগুলো কেমন মাচার ওপর। আশেপাশে অনেক ঘন জঙ্গল দিয়ে ভর্তি। কিছু লোকজন সেখানেই বসবাস করে। দুজনের বিচার বসলো। সেই গ্রামের কালচারের মতো একই কাজ হলো। সবাই ওদের দোষারোপ করলো ওরা নাকি বাজে কাজ করার জন্য এই এলাকাতে এসেছিল। তারপর ধরা খেয়েছে আর হাজারটা বাজে কথা বলতে লাগলো। ঈশান কাউকে বোঝাতেই পারল না। শেষে দুজন পুরুষ এসে ঈশানকে ধরে রাখলো। ম্যাডামের মনে কে জানে মায়া হলো কিনা, তবে উনি এসে ঈশানকে ছাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আপনারা ভুল করছেন, ও আমার হাজব্যান্ড। ওর সাথে আমি একটু রাগারাগি হয়েছিল, সেই জন্য রাগ করে বলে ফেলেছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ না। আসলে আমরা ঘুরতে এসে এমন একটা বিপদে পড়ে গেছি, আপনারা আমাদের ছেড়ে দিন। অন্যায় করছেন আমাদের সাথে, আমরা হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও আমাদেরকে এমন করে বেঁধে রেখেছেন। কালকে রাতে সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছিলাম, আর আপনারা আজকে আমাদেরকে আটকে রেখেছেন। সবাই আবারও সন্দেহের চোখে তাকালো। ঈশানের এবার কপাল চাপড়াতে ইচ্ছে করছে। এই মেয়ের মাথায় কিছুই কি নেই? এই মহিলা কলেজের ম্যাডাম হলো কি করে সেটাই মনে হতে লাগলো। একই আজে বাজে কথা বলে যাচ্ছে, তার উপর আবার কালকে থেকে একটার পর একটা গন্ডগোল পাকিয়ে চলেছে। এবার মোড়ল টাইপের লোকটা সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, এই মেয়ে আবার কি বলছে? কাল তোরা বললি অবিবাহিত দুইজন ছেলে মেয়েকে একসাথে ধরেছিস, ওরা নাকি আজে বাজে কাজ করার চেষ্টা করছিল। এখন আবার এসে বলছে এরা বিবাহিত। এদের কথা কোনটা বিশ্বাস করবো আর কোনটা মিথ্যে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সত্যি করে বলো তো। মোড়ল, ওদের আমার কেমন ঘাবলা মনে হচ্ছে। ওরা আমাদের থেকে বেঁচে যাওয়ার জন্য এরকম মিথ্যাও বলতে পারে। আপনি এক কাজ করুন, ওরা যেহেতু এখানে এসে অকাম কুকাম করতে চাইছিল, তাই দুজনের বিয়েটা দিয়ে দিন। তারপর আর দুজনে অন্য কোনো ফন্দি করতে পারবে না। ওরা ভেবেছে এখান থেকে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, তো সেটা হচ্ছে না। অনেক আকুতি মিনতি করার পরও দুজনের কেউ ছাড়া পেল না। অনেক চেষ্টা করেও কাজ হলো না। শেষে বারবার দুজনকে জোর করা হলো ধর্ম বিষয়ে বলতে। আর এদেরকে দেখে বোঝা গেল ওরা অন্য ধর্মের, হিন্দু কিংবা বৌদ্ধ নয়, ওদের নিজস্ব ধর্ম আছে। আবার এরা যে পাহাড়ি আদিবাসী সেটা দেখেও বোঝা গেল। ওরা কোথা থেকে যেন একজন মুসলমান টাইপের হুজুর টাইপের লোককে ডেকে আনলো। তারপর দুজনের ধর্ম মোতাবেক বিয়ে হলো। এমন করে দুজনের বিয়েটা হওয়াতে নামিরা ঈশানের উপর রাগ দেখাতে লাগলো। তখন ছেলেটা রাগী চোখে তাকিয়ে থেকে ওনার কানে কানে মুখটা এনে বলেছিল, যত নষ্টের গোড়া হচ্ছেন আপনি। আপনার জন্য এরকম কিছু হয়েছে। আপনাকে কে বলেছিল যে এরকম করে আমার আবার স্বামী স্ত্রীর পরিচয় দিতে? আমি বুঝিয়ে বলবো, তার আগে আপনি সব কিছু গণ্ডগোল পাকালেন। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাল থেকে একের পর এক গণ্ডগোল করেই চলেছেন, একটার পর একটা ঝামেলা পাকিয়ে চলেছেন। আপনার কি বুদ্ধি সত্যি বলতে কিছুই নেই? কলেজের ম্যাডাম যে আপনাকে কে বানালো, আমি সেটা নিয়েই সন্দেহ করছি। আপনি নিশ্চয়ই ওদের ঘুষ খেয়ে চাকরিটা পেয়েছিলেন, তাই না? নাহলে এত বড় একটা মেয়ের কিনা একটু বুদ্ধিশুদ্ধিও নেই, যে কিনা একের পর এক গণ্ডগোল বাকিয়ে চলেছে। আসলে সবাই ঠিকই বলে, মেয়ে মানুষ হচ্ছে যত নষ্টের গোড়া। এই আপনি, আপনার জন্য আজকে এরকম করে বিয়েটা করতে হলো। এখন আবার আমাকে দোষ দেবেন না বলে রাখলাম। আমার জন্য না, সবটা তোমার জন্য হয়েছে। তুমি কালকে আমাকে কেন বাঁচাতে গেলে? তুমি ওখানে না গেলেই হতো, তোমার জন্যই সবটা হয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমাকে বাঁচাও, মরে যেতাম, সেটাই ভালো হতো। শেষে কিনা নিজের রেস্টুরেন্টকে বিয়ে করতে হলো। ছি ছি। এই তো আমার সৌভাগ্য, আমি একজনের জীবন বাঁচালাম, আর সে কিনা আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো বলছে যে তাকে বিপদে ফেললাম। সে মরে গেলে নাকি ভালো হতো।
মানুষ ঠিকই বলে যে উপকারীকে কেউ কখনো মনেই রাখে না। এত বড় একটা উপকার করলাম আর সে এসে বলছে কিনা আমি তার ক্ষতি করেছি। তা নয় তো কি, তুমি না থাকলে আমাকে বিয়ে করতে হতো, তোমার জায়গায় অন্য কেউ। ভদ্রমহিলা অন্য কেউ কথাটা বলেই থেমে গেল। ঈশান একটা টেবিল হাসি দিয়ে বলল, আমার জায়গায় যে কোনো পাগল ছাগল থাকলেও আপনি বিয়ে করে নিতেন, সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যে কি বুদ্ধি সেটা আমার জানতে বাকি নেই। একই তো এত বড় একটা বিপদের হাত থেকে উদ্ধার করলাম, কৃতজ্ঞতা তো আপনার নেই। তার উপর আবার বলছেন আমি আপনাকে বিপদে ফেলেছি। আসলে মানুষ ঠিকই বলে কাউকে উপকার করতে নেই, উপকারীকে বাঘে খায়। বিয়েটা যেহেতু করতেই হয়েছে, আমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করব। ইম্পসিবল, আমি কখনোই বিয়ে মানব না। আমি বাসায় গিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। তোমার কি মনে হয় এই বিয়ে আমি মানবো? কখনো না, তোমার মতো ছেলের সাথে আমি থাকবো না। কেন? আমার কি হাত পায়ে ঘা হয়েছে, নাকি আমি এমন বাজে কিছু করেছি যার জন্য আমার সাথে থাকা যায় না? তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। তোমার সাথে আমি কেনই বা থাকবো? তাছাড়া যার সাথে কখনো মনের মিল হবে না তার সাথে থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। দেখুন ম্যাডাম, যেটা হয়েছে সেটাতে আমাদের কোনো দোষ নেই। আর আপনি অবিবাহিত, আমিও অবিবাহিত। আমাদের দুজনের কারো প্রেম ভালোবাসা ছিল না। আর সত্যি কথা বলতে গেলে এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আগে আপনাকে কলেজে আসার পর থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো আপনাকে বলা হয়ে ওঠেনি। আজকে বলতে বাধ্য হচ্ছে। আপনি যদি একটু সহায় হন কিংবা আপনার মনে যদি একটু মায়া হয়, তাই বলছি কি যে আপনি অন্তত একটু ভেবে দেখুন যে সম্পর্কটা টিকিয়ে রাখা যায় কি না। আর সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করলেই সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না। আপনি এখান থেকে গিয়ে অন্য কোথাও বিয়ে করবেন, আর যাকে বিয়ে করবেন সেও যদি আপনাকে ভালো রাখতে না পারে, তাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তখন আপনার খারাপ লাগবে না ম্যাডাম? তোমার থেকে এত জ্ঞানমূলক কথা আমি শুনতে চাইনি। তুমি আমার সামনে আর কখনো আসবে না। এই তোমার জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে, নাহলে আমি কখনোই বিয়ে করতাম না। এর থেকে আপনার সাথে দেখা না হওয়াটাই ভালো ছিল। কেন বলেন তো? কারণ আপনি কৃতজ্ঞতা বোধ তো জানালেনই না, উল্টো আমাকে সবার সামনে দোষারোপ করছেন। এই কি গুজুর গুজুর ফুসুর করছো তোমরা? তোমাদেরকে বলা হয়েছে না চুপচাপ বসে থাকো, আর বিয়ে সম্পূর্ণ হলে তোমরা আজকের রাতটা এখানে থাকবে, তারপর কাল তোমাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ভদ্রলোকের এক জবান, যার জন্য জোর করে ধরে ঈশানার ম্যাডামের বিয়েটা দিয়ে তবেই ছাড়ল। তারপর সন্ধ্যার মুখে ওরা অনেক রিকোয়েস্ট করে, তারপর এক প্রকার জোর জবরদস্তি করে সেই গ্রাম থেকে বের হতে পারল। তবে দুজন লোক ওদের সাথে পাঠিয়েছে মোড়ল। লোক দুটো একদম বাস স্ট্যান্ড পর্যন্ত এনে ওদের বাসে উঠিয়ে দিল। বাসটা ভিজে গেছিল, সেখান থেকে কিছু টাকা কোনো রকমে শুকিয়ে তারপর সেটা দিয়ে টিকিট কেটে বাসে উঠল দুজন। পাশাপাশি সিটে বসলো দুজনে। ম্যাডাম ঈশানকে প্রতিনিয়ত আজে বাজে কথা বলেই যাচ্ছে, আর বারবার করে ওকে হাজারটা অভিশাপ দিয়ে যাচ্ছে। ঈশান খালি হাসছে আর ওনাকে দোষারোপ করছে। কি করবে, কি হবে, এইসব নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এখন বাসায় বোঝাবে কি করে? আবার ম্যাডামকেই বা সামলাবে কি করে? ম্যাডামকে এই বিয়েটা মানবে কি না সেটা নিয়ে একটা দোটানার মধ্যে আছে। সব মিলিয়ে একটা প্রেশার এসে ভর করেছে মাথায়। কি থেকে কি হলো আর কি করবে সেটা নিয়ে কিচ্ছু ভেবে পাচ্ছে না। দুজনে সন্ধ্যার মুখে বাসে উঠতেই পরদিন সকালবেলা পৌঁছে গেল। তারপর দুজনের মাঝে কি কথা হয়েছে সেটা তো আপনারা জানতেই পারলেন। দুজন যে দুজনকে বিয়ে করতে চায়নি, আর ঈশান বিয়েটা অনিচ্ছা সত্ত্বে করলেও এখন মেনে নিতে চাইছে। কিন্তু ম্যাডাম এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওনাদের স্টুডেন্ট শিক্ষকের সম্পর্কের বিষয়টা বজায় রাখতে চাইছে। তার জন্য ঈশান বারবার করে ম্যাডামকে রিকোয়েস্ট করলো সম্পর্কটা যেন ভেঙে না দেয়। তারপরও ভদ্রমহিলার মনে কোনো মায়া হলো না। দুজনে বাস থেকে যখন নামছিল তখন ঈশান ম্যাডামকে ওর বাসায় যেতে বলেছিল। তারপরই ম্যাডামের সাথে কি কথা হলো সেটা আপনারা জানতেই পারলেন। ঈশান জানে না এরপর ম্যাডামের সাথে ওর দেখা হবে কি না, তবে ভয় লাগছে এটা ভেবে ম্যাডাম যদি সত্যি সত্যি সম্পর্কটা নষ্ট করে দেয়। বিয়ে করার পর ঈশান অনেক খুশি ছিল, ভেবেছিল আজ বাদে কাল ম্যাডামের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আর যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে। কিন্তু ভদ্রমহিলা যে এসব কিছু মানবে না ঈশান সেটা ভাবতেও পারেনি। হয়তো আজ বাদে কাল বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগবে।
সেটা নিয়ে ঈশান প্রচণ্ড পরিমাণ টেনশন হচ্ছে। না জানি আজ বাদে কাল ওনার সাথে দেখা হবে কি না। তবে ঈশানের খুব ভালো লাগছিল এটা ভেবেই যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে পেরেছিল। ঈশান এক নাগাড়ে কথাগুলো বলে এবার চুপ করে রইল। এর মাঝখানে ভদ্রমহিলার নম্বর থেকে কল আসলো। ঈশান চমকে উঠল। সাথে সাথে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যাডাম বলতে লাগলো, দেখো ঈশান, যেটা হয়েছে সেটার জন্য তুমিও দায়ী নও, আমিও দায়ী নই। আমি একতরফাভাবে তোমাকে দোষ দিচ্ছি না। তোমাকে বলছি যেটা হয়েছে সেটার জন্য তুমি অন্তত আমার দিকটা ভাবো। আমি সম্পর্ক রাখতে পারবো না, তোমাকে ভালোই ভালোই বলছি। তুমি একটা উকিল দেখবে, আর তারপরে আমাদের বিয়েটা সম্পর্কে কাউকে জানাবে না। সবচেয়ে বড় কথা, খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করবে। আমি চাই না তোমার সাথে সম্পর্কটা রাখতে, তাই দয়া করে আমাকে ফোর্স করো না। আপনি কেন বুঝতে চাইছেন না যে আমি এই সম্পর্কটা রাখতে চাই? একটা পবিত্র সম্পর্ক ভেঙে দেওয়া এতই কি সহজ? আপনি ভেঙে দিয়ে ভালো থাকতে পারবেন? আপনি আমার কাছ থেকে গিয়ে অন্য কার কাছে গিয়ে ভালো থাকবেন? আচ্ছা, মানলাম আমি জুনিয়র, আর এইসব বিষয় নিয়ে সবার সামনে কথা উঠবে। আর যদি আমরা ভালো থাকতে পারি, তাহলে সিনিয়র জুনিয়রের বেড়াজাল তৈরি করে লাভ কি বলেন? ঈশান, তুমি বুঝতে পারছো না, একজন ম্যাডাম হয়ে একজন স্টুডেন্টকে বিয়ে করা চারটিখানি কথা নয়। বিয়েটা করেছি সেটাই অনেক বড় ব্যাপার ছিল। মান সম্মান বাঁচাতে বিয়েটা করতে হয়েছে। তুমি তো সবই বুঝতে পারছো, তাহলে পাগলামি কেন করছো? তুমি তো পারো আমাকে একটু হেল্প করতে, এর মধ্যে থেকে বের হতে। হ্যাঁ, কি আব্বু আম্মু যদি জানতে পারে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আমাকে আর বাসা থেকে বেরই হতে দেবে না। সেটা কি ভালো হবে? আর তুমি না বলেছো তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি কি আমাকে না দেখে থাকতে পারবে? ভদ্রমহিলা ইমোশনালি ব্ল্যাকমেল করলেও ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারল। ছেলেটা তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, ভালোবাসাটা একতরফাভাবে হয় না ম্যাডাম। আপনি আমাকে ভালোবাসেন না, তাই আমি চাইছি না ডিভোর্সটাও হোক। আপনি কিছুদিন সময় নিন, যদি মানতে না পারেন তারপর আমি নিজে থেকে ডিভোর্সের ব্যবস্থা করব, কথা দিচ্ছি। ম্যাডাম বিরক্তি নিয়ে কলটা কেটে দিল। ঈশান বন্ধুদের উদ্দেশ্য করে সবই বলতে লাগলো, কিন্তু তাতেই কোনো প্ল্যান খুঁজে পেল না। দুদিন বাদে থেকে কলেজে আসলো। ঈশান খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে ম্যাডাম আজকে থেকে কলেজে আসা শুরু করবে। তাই নিজেও সেজে গুজে একদম স্মার্ট সেজে কলেজে চলে আসে। তারপর ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকে। একটু বাদে ম্যাডাম কলেজ ক্যাম্পাসে আসে। ঈশান ওনার সাথে কথা বলার জন্য অফিস রুমে চলে যায়। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই এবার ভদ্রমহিলা ওকে দেখে বসতে বলে। ঈশান সামনে বসতেই ভদ্রমহিলা জিজ্ঞেস করে, তো কি সিদ্ধান্ত নিলে? হেল্প করবে আমাকে, নাকি তুমি তোমার জেদটাকেই বজায় রাখতে চাইছো? ঈশান কিছু একটা ভাবল, তারপর হুটহাট করে ম্যাডামের একটা হাত দুই হাতে মুঠোয় নিয়ে বলতে লাগলো, ম্যাডাম, সম্পর্কটা নষ্ট করে নিতে চাইলেই তো আর নষ্ট করে দেওয়া যায় না। দুটো মানুষের সম্পর্কটা পবিত্রতার। সম্পর্ক নষ্ট করাটা জায়েজ হলেও সেটা আল্লাহ পাক পছন্দ করেন না। তিনি জায়েজ কাজটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে। তাই দয়া করে একটু ভেবে দেখুন। আমি বলছি, আপনি আমার সাথে থাকতে না পারেন, আপনি আমাকে হাজব্যান্ড হিসেবে মানতে না পারেন, তারপরেও কয়েকটা দিন সময় দিন। আমি প্রমাণ করে দিব আপনি আমাকে বিয়ে করে ভুল করেননি, আর যাকে বিয়ে করেছেন সে আপনার অযোগ্য নয়। হ্যাঁ, এটা ঠিক। আমি আপনার থেকে বয়সে জুনিয়র, কিন্তু এগুলো কি জীবনে ভালো থাকার মূল মন্ত্র? ভালো তো মানুষের তার সাথেই থাকতে পারে যাকে মানুষ ভালোবাসতে পারে। আপনিও চেষ্টা করেন। আমি যতদূর পর্যন্ত জানি আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? আমি সেটাই বুঝতে পারছি না। দয়া করে একটু ট্রাই করে দেখুন ম্যাডাম। ম্যাডাম বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিয়ে ছেলেটার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোমাকে বোঝানোটাই আমার ভুল হয়েছে। তোমাকে এতবার করে বলেছি আমার পক্ষে সম্ভব না তোমার সাথে সম্পর্ক রাখা। এসব বাইরে জানাজানি হলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে। আমার আব্বু আম্মু জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে। এই চাকরিটা আমার স্বপ্নের। তুমি কেন বুঝতে চাইছো না যে আমি এই চাকরিটা ছাড়তে পারবো না? সবাই আমাকে চিচি করবে। আমি নিজে স্টুডেন্টকে বিয়ে করেছি। বারবার করে বলা সত্ত্বেও তুমি এইটুকু বুঝতে পারছো না? তোমাকে এতবার করে কেন বোঝাতে হবে? তুমি কি একটা বাচ্চা ছেলে যে আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার জন্য আমার সিদ্ধান্ত বিয়ের একদিন পরেও যেমন ছিল, বিয়ের ঠিক 6 মাস পরেও ঠিক তাই থাকবে, আবার 6 বছর পরেও তাই থাকবে। তুমি যদি জোর করে ডিভোর্স না দিতে চাও, তাহলে আমার কিছুই করার নেই। ডিভোর্স পেপারে আমি সাইন করে দেবো।
তাহলে তুমি করলে কি আর না করলে কি আমার কিচ্ছু যায় আসে না। ঈশান ম্যাডামের কথাতে রাগ করেই এক প্রকার বেরিয়ে গেল। এমন করে একটা মাস ছেলেটা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতেই তেমন কাজ হলো না। শেষে ঈশান মনের দিক থেকে ভেঙে পড়েছে। গত 1 সপ্তাহ যাবৎ ছেলেটা আর কলেজে আসছে না, ম্যাডামকেও আর ডিস্টার্ব করছে না। বারবার করে ম্যাডামের মনে পড়ছে ছেলেটা কোথায় গেল, কিন্তু বলতেও পারছে না। কেন জানি নামিরার চোখ জোড়া একজনকে বারবার খুঁজে চলছে, আর ততবার মনে হচ্ছে যে ছেলেটা কোথায় গেল আর কোথায় আছে। যাই হোক, 7 দিন পরে যখন ঈশান কলেজে আসলো, তখন বন্ধুরা ওকে এই অবস্থায় দেখে একটা জায়গায় ডেকে নিল। সবাই মিলে জিজ্ঞেস করতেই ঈশান তখন ওদের সবাইকে ম্যাডামের বিষয়টা বললে ওরাও কিছুক্ষণ চুপ করে থেকেছে। তারপর ঈশানের বন্ধু শুভ বলতে আরম্ভ করে, তোকে আগেই বলেছিলাম জোর করে কিছু একটা করার চেষ্টা কর। তাছাড়া ম্যাডাম এখন তোর স্ত্রী, তুই চাইলেও ওনার সাথে যা ইচ্ছা তাই করতে পারিস, উনি তোকে আটকাতে পারবে না। তুই আমার কথা শুনলি না, এখন পস্তাতে হচ্ছে। দেখ, জোর জবরদস্তি করে হলেও নিজের ভালোবাসাটাকে আদায় করে নিতে শেখ। উনি হয়তো তোকে কাছে আসতে দিবে না, কিন্তু তোর জোর করে আসা ওনার কাছে আসতে হবে। আর এইসব প্রেম ভালোবাসার ক্ষেত্রে মানুষকে অনেক সময় অনেক কিছু জোর করে করতে হয়, যেটা তুই করতে পারছিস না। তাই আমি তোকে বলছি, একটু ট্রাই করে দেখ, দেখবি ঠিকই পারবি। তাছাড়া ম্যাডামের মনটার ভিতর থেকে অনেক নরম। প্রথমে হয়তো তোকে বারণ করবে, কিন্তু তোর স্পর্শে দেখবি একদম একটা একটা সময় তোকে ভালোবাসতে বাধ্য হবে। তোর স্পর্শগুলো ওনাকে মনে করাবে যে এটা ওনার স্বামীর স্পর্শ। তারপর থেকেই তোকে ভালোবাসতে আরম্ভ করবে। ঈশান ভাবলেও আজকে একটু তেমন করে ট্রাই করে দেখা যাক। কিন্তু ম্যাডামকে সে যেদিন কলেজ থেকে বেরিয়ে গেছিল সেদিন বলেছিল ওনাকে আর ডিস্টার্ব করবে না, কিন্তু আজকে আবার বন্ধুদের কথায় নতুন করে সাহস ভেতরে কাজ করছে, সুযোগ নিতে ইচ্ছে করছে। কেন যে এত লোভ হচ্ছে মেয়েটাকে নিজের কাছে রেখে দেবার, ঈশান জানে না। তবে এইটা ভেবেই ভালো লাগছে, অন্তত জোর করে ম্যাডামের কাছে আসতে চাইলে উনি বাধা দিতে পারবেন না। যেই ভাবা সেই কাজ। 2টো ক্লাস পরে ম্যাডামের কোনো ক্লাস নেই, তাই ঈশান ক্লাস থেকে বেরোলো। ম্যাডামের অফিস রুমে এসে তারপর দরজায় নক না করে ভেতরে ঢুকে গেল। ছেলেটা দরজাটা আটকে দিয়ে ব্যাগটা এক সাইডে রেখে তারপর ম্যাডামের দিকে এগিয়ে যেতেই ভদ্রমহিলা বেশ খানিকটা ভরকে গেল। উঠে দাঁড়িয়েই রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি আবার এসেছো? তোমাকে না বারবার করে বলে দিলাম আমার পক্ষে এসব রাখা সম্ভব না, তুমি কি শুনতে পাওনি? আমি তোমাকে এতবার করে বলছি যে এই সম্পর্ক আমার দ্বারা বজায় রাখা সম্ভব না। কেন বিরক্ত করছো আমাকে? তুমি কি চাইছো বলো তো? আমি এখান থেকে চলে যাই নাকি আমি জবটা ছেড়ে দিই? ছেড়ে দিবেন, চলে যাবেন, এইসব করে কোনো সমাধান হবে না। আপনাকে সহজ ভাষায় বলছি, আপনি আমার কথাটা শোনেন। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম, আপনি কেন বুঝতে চাইছেন না? আমার ভালোবাসাটা আপনার জন্য আকাশ পরিমাণ। একটাবার আমার কথাটা শোনেন। ঈশানের দরজা আটকানো দেখে নামিরা ভয় পেয়ে গেছিল, তাই উঠে এসে যখনই দরজা খুলতে যাবে তখনই ঈশান ওর হাত ধরে ফেলল। তারপর হুটহাট করে নিজের দিকে টেনে নিতেই ভদ্রমহিলা একদম অবাকের চরম সীমায় পৌঁছে গেল। নামিরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করার আগেই ঈশান ওর কোমরে 2 হাত জড়িয়ে ধরল। ম্যাডামের 2 হাত দুটো পেছনের দিকে নিয়ে মুচড়ে ধরতেই ভদ্রমহিলা ছোটার চেষ্টা করল, কিন্তু পারল না। তবে ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, ঈশান, তুমি কিন্তু আমার সাথে অসভ্যতামি করছো, এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। ঈশান, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো, এসব মোটেও ঠিক হচ্ছে না। কলেজের মধ্যে এমন করলে কেউ দেখে ফেললে আমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, কলেজের মধ্যে করব না, কিন্তু এখন একটু আদর করি, পরে আবার না হয় কোথাও বেডরুমে আমাদের বাসরটা হবে। নামিরা চোখ বড় বড় করে তাকাতেই ঈশান একটা হাত উঠিয়ে ম্যাডামের চুলের পেছনে আঁকড়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। আর তাতেই ঘটল বিপত্তি। ম্যাডাম একদম চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের চুলগুলো এক হাতে খামচে ধরল। ঈশান বুঝতে পারল যে মেয়েটার ভেতরে অজানা এক শিহরণ বয়ে গেছে। এমন করে যদি কিছু একটা করা যায় তাহলে হয়তো ম্যাডাম ওর ডাকে সাড়া দিবে। ঈশান মিনিটখানেক নামিরা ম্যাডামকে কিস করলো। যখনই ম্যাডামের হুঁশ ফিরল সাথে সাথে ছেলেটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওর ঠোঁটে কামড় বসালো। ঈশান ছেড়ে তো দিল, তবে মেয়েটার কোমর জড়িয়ে ধরে রাখলো।
ঈশান আবারও দুষ্টু হেসে নামিরার ঘাড়ে আর গলায় নাক ডোবালো। মেয়েটা হাঁসফাঁস করতে আরম্ভ করলো, কারণ ঈশানের গরম নিঃশ্বাস আর ঠোঁটের অবাধ্য স্পর্শে নামিরা ভেতর অজানা এক শিহরণ বয়ে যাচ্ছে। ও চাইলেও পারছে না ঈশানকে সরিয়ে দিতে। ঈশান ম্যাডামের গলায় একটা লাভ বাইট দিয়ে ফেলল, যার জন্য মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠে ধাক্কা মেরে ছেলেটাকে দূরে সরিয়ে দিল। তারপর কষে 2টা থাপ্পড় বসালো ঈশানের গালে আর রাগী কণ্ঠে বলতে লাগলো, লজ্জা করে না তোমার? একটা মেয়ে তোমার উপরে বিরক্ত, সে তোমার কলেজের ম্যাডাম, আর তুমি কলেজে এসে তার সাথে তুমি এরকম করে লম্পটের মতো ব্যবহার করছো? এটা কি তোমার পরিবারের শিক্ষা? তোমাকে আমি বারবার করে বলেছি যে আমি এসব সম্পর্ক রাখতে চাই না, আমি তোমার সাথে সম্পর্ক থাকতে চাই না, তারপরেও তুমি নির্লজ্জ বেহায়ার মতো আমাকে জোর জবরদস্তি করছো। একটু তো ন্যূনতম কমন সেন্স থাকা দরকার তোমার, যে একটা মেয়ে তোমাকে অপছন্দ করে আর তুমি তাকে বারবার করে হ্যারাসমেন্ট করছো। আমি তোমাকে ঘৃণা করি ঈশান, আই জাস্ট হেট ইউ। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, তোমার এই কাজের জন্য তোমাকে সারা জীবন ঘৃণা করে যাব। আমি তোমাকে ঘৃণা করি, আই জাস্ট হেট ইউ। ঈশান মাথাটা নিচু করে ম্যাডামকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, তো আপনি কি চান ম্যাডাম? আমি ডিভোর্স চাই। তুমি শুনতে পাওনি? আমি ডিভোর্স চাই। তুমি সেটা জানো না? আমি এতবার করে তোমাকে বলছি ডিভোর্স চাই, তোমার কি সেই কথা কানে যাচ্ছে না? ঠিক আছে, ডিভোর্স চান, কিন্তু তার জন্য আরও 5 মাস সময় লাগবে। একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আমি নিজে থেকে ডিভোর্সের জন্য আবেদন করব। আপনার প্রাপ্য জিনিসটা আপনাকে বুঝিয়ে দেব, আপনি ভয় পাবেন না। আজকের এই বিহেভিয়ার পর আপনাকে আমি আর জোর করব না, আর কখনো টাচও করব না। আপনার সামনেও ভালোবাসার আর স্বামীর অধিকার আদায় করতে আসবো না। ডিভোর্সের পর কিংবা তার আগে হয়তো আপনার মনে একটু হলেও আমার জন্য মায়া হতে পারে, আপনি আমাকে ভালোবাসতেও পারেন। আপনার কাছে আজকে এই কথাগুলো হাসি আর মজার বলে মনে হচ্ছে, কিন্তু দিন শেষে এই পবিত্র সম্পর্কের টানটা আপনি বুঝতে পারবেন যখন আমাকে ভালোবেসে ফেলবেন, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আবার যদি না ভালোবাসেন, সেটা আমি আমার কপাল ভেবে নেব। তবে আমার মনে হয় আপনি আমাকে ভালোবাসবেন। যখন ভালোবাসবেন তখন আমাদের মাঝে আকাশ পাতাল দূরত্ব হবে। তবে এই কথাটা আপনি হয়তো এখন সবচেয়ে সস্তা আর তুচ্ছ জিনিস মনে করছেন, আমার ভালোবাসাটাকে, কিন্তু দিন শেষে এটাই সত্যি হবে। ওপরওয়ালা কখন কার প্রতি আমাদের মায়া সৃষ্টি করে দেয় সেটা শুধু একমাত্র তিনিই জানেন। আজকের পর থেকে আমি আপনাকে আর ডিস্টার্ব করব না। 1 মাসে আপনাকে যে পরিমাণে জ্বালিয়েছি, ডিস্টার্ব করেছি, তার জন্য আমি লজ্জিত। আমি খুবই সহজভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে একটাবার বোঝার চেষ্টাও করলেন না, আমাকে একটু সময়ও দিলেন না। একটু ভালোবাসার মতো একটা সুযোগ দিয়েই দেখতেন আমি আপনার যোগ্য কিনা, কিন্তু না, আপনি যোগ্যতা দিয়ে বিচার না করে বয়সের দিকটা দেখলেন। আচ্ছা, দিন শেষে যদি আপনার কাছে ঠিক তেমন কেউ আসে যে আপনার থেকে বয়সে 10 বছরের সিনিয়র, তাকে যদি আপনার বিয়ে করতে হয়, তখন আপনার মনে হবে না নিজ থেকে 10 বছরের সিনিয়র কাউকে বিয়ে করেছেন? নামিরা চুপ করে রইল। ঈশান ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাচ্ছিল্য করে হেসে সেখান থেকে চলে গেল। ওই ঘটনার পর ঈশান পুরো 1 মাস আর কলেজে আসেনি। এদিকে ওদিকে আত্মীয় স্বজনদের বাসাতেই ঘুরে বেরিয়েছে। ভাইয়ের এমন অগোছালো কাজকর্ম দেখে ঈশানের বোন কিছুটা আঁচ করতে পেরেছিল। ভাইয়ের মন খারাপ দেখে ওকে বারবার করে জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু ঈশান কখনো বোনটাকে কিংবা পরিবারের কাউকেই বুঝতে দেয়নি এসব। ঈশান বারবার করে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে শেষে ওর বোন ওর উপর রাগ জেদ করে বসে রইল। ঈশানকে যেদিন জোর করেছিল বোনটা বিষয়টা বলার জন্য, তখন বলেনি, যার জন্য বোনটা কেঁদে কেঁদে বলেছিল, আমি বুঝতে পেরেছি তুই আমাকে আর আগের মতো ভালোবাসিস না, তাই না ভাইয়া? সেই জন্য নিজের পার্সোনাল বিষয়গুলো আমার থেকে এড়িয়ে যেতে চাস। আমি জানি তুই আর আমাকে একটু আগের মতো ভালোবাসিস না। এখন তোর লাইফে কেউ এসেছে যার জন্য বোনকে ভালোবাসতিস, সেটুকুও এখন ভুলে গিয়েছিস। বুঝি সবই বুঝি। আমি যেই দিন বিয়ে করে এখান থেকে চলে যাব, সেই দিন দেখবি তুইও আমাকে অনেক মিস করবি, আর তখন আমার কথাগুলো মনে হবে। কলিজার টুকরা বোনটাকে জড়িয়ে ধরে ঈশান মাথায় চুমু দিয়েছিল। তারপর এক হাতে জড়িয়ে ধরে মাথায় আদর করে দিয়ে বলেছিল ওর লাইফের চরম বাস্তবতার কথা। এই 13টা মাসে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছুই বলেছে। সব শোনার পর বোন চুপ করেছিল। ঈশানের চোখ দিয়ে পানি পড়ছিল। তখন বোন ওর চোখের পানি মুছিয়ে দিল।
ছেলেটা বোনের মাথাটা কোলের মধ্যে রাখতেই বোন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, এরকম কথা তুই আগে কেন বলিসনি? তুই একটা বার অন্তত আমাকে বলতে পারতিস। এত কষ্ট তুই বুকের মাঝে চেপে ধরে রেখেছিস। আচ্ছা, ভাবি কি তোকে সত্যিই সহ্য করতে পারে না? একটুও ভালোবাসে না? তুই আমাদের বলতি, আমরা গিয়ে ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলতাম, পারিবারিকভাবে সবটা হতো। সবটা সেদিন অ্যাক্সিডেন্টলি হয়েছিল, তাছাড়া এইসব কিছু তো আমরা কেউই চাইনি। ম্যাডামের বাসায় গেলে উনি রাগ করতো, তাই ওসব কিছু নিয়ে আমি ততদিনে ভাবিনি। তারপর যতক্ষণে ভেবেছি ততক্ষণে আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই ভেবেছিলাম সবটা মেনে নেওয়ার চেষ্টা করব। আমি নিজেও জানতাম এই সম্পর্ক হওয়া ঠিক ছিল না, আর উনি আমাকে যে মানতে পারবে না সেটা আমিও খুব ভালো করেই জানতাম। কিন্তু কে জানতো উনি এত রেগে যাবে। বিয়ের পর থেকে আর আজকে যে ঘটনা ঘটেছে, তারপর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেহেতু উনি আমার সাথে থাকতে চায় না, সেহেতু আমি আর ওনাকে জোর করব না। সম্পর্কটা ভেঙে দিবে বললেই কি ভেঙে দেওয়া যায় আব্বু? একটা সম্পর্ক করতে যতদিন সময় লাগে তার থেকে 1000 গুণ বেশি সময় লাগে মানুষকে ভালোবাসতে। আর তুমি যেভাবে মেয়েটাকে ভালোবাসছো, তাতে এখন ভুলে যেতে চাইলে কি ভুলে যেতে পারবে ওকে? নামিরা তোমার ওয়াইফ, তাই নিজের অধিকার নিজের ভালোবাসা দিয়ে ওকে আগলে নেওয়ার চেষ্টা করো। আম্মুর কথার শব্দ পেয়ে ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। আম্মু দরজা দিয়ে ঢুকছে আর কথাগুলো বলছে। আম্মু যে ওদের সব কথা শুনে ফেলেছেন ঈশান ভাবতেও পারেনি। এখন আম্মুকে কি বোঝাবে? আব্বুকে যদি এই বিষয়টা বলে দেয়, তাহলে রাগের মাথায় ভদ্রলোক কি থেকে কি করবে জানে না। তবে যে সম্পর্কটা টিকবে না, সেটা নিয়ে ঈশান কি করবে? আম্মু এসে পাশে বসতেই ঈশান আম্মুকে জড়িয়ে ধরল। ভদ্রমহিলা ছেলের মাথায় হাত বোলাতে লাগলো। কিন্তু তোমার বৌমা আমাকে ভালোবাসে না আম্মু, উনি এসব বিষয় মানবে না। উনি অন্য কারোর সাথে নিজের জীবন জড়িয়ে নেবে। আমি জুনিয়র বলে আমার ভালোবাসাটার মূল্য ওনার কাছে নেই। আমি কি করে বোঝাবো মেয়েটাকে এতটা ভালোবাসি? দেখো, আজ বাদে কালকে তোমার বউ ঠিকই বুঝতে পারবে। তুমি কিন্তু এক কাজ করতে পারো, আমরা তোমাকে যেটা বলি তুমি সে অনুযায়ী কাজ করে দেখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়ে মানুষ তো, আজকে যে বলছে তোমাকে ভালোবাসে না, কাল সে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখে এসব কিছু সহ্য করতে পারবে না। প্রথম প্রথম এরকম একটু আটটু হয়। তাছাড়া তোমার আব্বুর সাথে আমার বিয়েটা জোর করে দিয়েছিল তোমার দাদু। প্রথমে তোমার আব্বু আমাকে মানতেই চায়নি, আর দেখো এখন তোমরা 2 ভাই বোন হয়েছো। আর বিয়ের 7 খানেক পর থেকে তো তোমার আব্বু আমাকে ছাড়া থাকতেই পারতো না। এখনও দেখছো, যত রাতেই হবে অফিসের কাজে বাইরে গেলেও ফিরে চলে আসে। ঠিক তেমনিভাবে দেখবে বৌমাও তোমাকে ভালোবাসবে। হয়তো কলেজের ম্যাডাম বলে নিজের মান সম্মানের কথা ভেবে তোমার কাছে আসতে চায় না। তাহলে তোমরা আমাকে এখন কি করতে বলছো? আমি সরি। কি করতে বলছে মানে? আম্মু তোমাকে প্রেম করতে বলছে অন্য মেয়েদের সাথে? প্রেম ভালোবাসার অভিনয় করতে হবে তোমাকে। আমার ভাই কি দেখতে সুন্দর নয়? নাকি যে কোনো মেয়েকে প্রপোজ করলেই সে মেয়ে আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খাবে? এই সাধারণ বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আমরা শিখিয়ে দেব, আমরা তোমার বন্ধুদেরও বলে দেব কোথায় কি করতে হবে। দেখবে ওরা সবটা বুঝে যাবে। তুমি একটা গাধা, তাই বুঝতে পারছো না? ঈশান ভাবতে লাগলো, এখন মেয়ে কোথায় পাবে প্রেম ভালোবাসার অভিনয় করার জন্য? তাছাড়া ওর যে মেয়ে বান্ধবীগুলো ছিল তাদের সাথে অনেক আগেই কথা বলা বাদ দিয়ে দিয়েছে। অনার্সে ওঠার পর থেকে অধিকাংশেরই বিয়ে হয়ে গেছে বলে তেমন করে কলেজেও আসে না। এসব বিষয় নিয়ে ঈশান 2-3টে দিন ভাবল। তারপর 1 মাস 2-3 দিনের মাথায় কলেজে আসলো। বন্ধুরা ওকে অনেক বকাঝকা করলো কলেজে আসে না দেখে। ঈশান বন্ধুদের সবটা বলল। আম্মু আর বোন যেসব করতে বলেছে সেটা ওদের বলতেই ওরাও একই কথাই বলল। ঈশানেরও মনে হলো এই কাজটা করলে হয়তো ঝামেলা আরও বাড়তে পারে, নামিরা ম্যাডাম ওকে আরও ভুল বুঝবে। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। এমন করলেই হয়তো ম্যাডাম ওকে ভালোবাসবে কিংবা আরও দূরে সরিয়ে দেবে। কথাগুলো ঈশানের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কাকে কাজে লাগাবে ভাবতে ভাবতে হঠাৎই ওদের একটা ফ্রেন্ড ছিল যার বিয়ে হয়ে গেছে, যে মেয়েটা ঈশানকে আগেই পছন্দ করত, তবে ছেলেটা ওকে পাত্তা দেয়নি। সেই মেয়েটা কলেজে আসা বন্ধ করে দিয়েছে। বিয়ের পর থেকে ভেবেছে ওকে একবার কলেজে আসতে বলবে, কিন্তু তাতেও যেন কোনো কাজ হলো না।
বারবার করে রিকোয়েস্ট করার পর যখন মেয়েটা কলেজে আসলো, রিমা ঈশানের বান্ধবী আসতেই ছেলেটা ওকে সবার সামনে জড়িয়ে ধরেছে। ভদ্রমহিলা খুশির ঠেলায় এমন করে ফেলেছে। কি ব্যাপার, আমার হিরো এত রোমান্টিক হলো যে? আমার বিয়ে হয়ে যাওয়ার পরে কি এত রোমান্টিক হলে হয়? সেদিন রোমান্টিক হলে না হয় সবটা মেনে নেওয়া যেত। যখন বারবার করে পেছনে ঘুরতাম তখন তো পাত্তাই দিত না আমার হিরো। এখন আবার এত ভালোবাসা আসছে কোথা থেকে? আমি সরি বান্ধবী, আসলে তখন বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে যে তোকে এত বেশি মিস করব জানতাম না। আচ্ছা সত্যি করে বল তো, তুই কি এখন আমায় ভালোবাসিস? প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে বল? তাছাড়া তুই যখন থেকে আমাকে ইগনোর করতি তখন থেকেই আমার খুব কষ্ট হতো। তাই রাগের মাথায় সেদিন আব্বু আম্মু যখন বিয়ের কথা বলল তখন বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। তার উপর যখন জানতে পারলাম যে তুই ম্যাডামকে পছন্দ করতি তখন থেকে আরও রাগ হচ্ছিল। তাতেই ঘটল বিপত্তি। সবার সামনেই বিয়েতে হ্যাঁ বলে দিয়ে যেন আরও বড় ভুল করে ফেললাম। আমি জানতাম না যে বিয়েতে হ্যাঁ বলে দিতেই এত তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে যাবে আর কলেজে আসাটাও বন্ধ হয়ে যাবে। তাহলে তুই কি বিয়ের পর ওর সাথে পরকীয়া করতে এসেছিলি? বজ্জাত মহিলা। ফাজিল ছেলে, আমি একবারও বলেছি? আমি ভেবেছিলাম অন্তত একটু আমার কথা ভাববে। বিয়ের আগে আমি ওকে ফোন করে চেষ্টা করছিলাম, কিন্তু ও নিজেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তার আগে থেকে, তাই যোগাযোগ করতে পারিনি। আর বিয়েটাও হয়ে গেল মাঝখানে। এখন তোকে আমাকে হেল্প করতে হবে। আমিও বিয়ে করেছি, কিন্তু আমার বউ আমাকে মানছেই না, তাই তোকে ওর সামনে আমার সাথে নাটক করতে হবে। তাহলেই হয়তো আমার বউটা আমাকে ভালোবাসবে, আমিও তোর মতো সুখী শান্তিতে ও আমার সাথে সংসার করতে চাইবে। কারণটা কি বল তো? আমি তো তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। ঈশান রিমাকে আগা থেকে গোড়া অবধি সবটা বলে দিল, বুঝিয়ে দিল কি করতে হবে। রিমা খুশিতে আত্মহারা। ম্যাডাম কিনা ওর ফ্রেন্ডের বউ, আবার যে ছেলেটাকে ও নিজে পছন্দ করতো সেই ছেলেটারই বউ। বন্ধুর বউ হলো এত রাগী একটা মেয়ে। এই তুই বোধ হয় আমাকে অভিশাপ দিয়েছিস, তাই না? তোকে আমি ভালোবাসিনি, তোর সাথে প্রেম করিনি বলেই তুই অভিশাপ দিয়েছিলি যে আমার বউ আমাকে ভালোবাসবে না, আমার থেকে দূরে সরে থাকবে। অভিশাপ দিব কেন? তবে চোখের পানির একটা দাম আছে না, সেটার জন্যই হয়তো তোকে কষ্ট ভোগ করতে হচ্ছে। তবে আমার মনে হয় না বেশি দিন তোকে এই কষ্টটা ভোগ করতে হবে। কেন? আমার কি জয় বাংলা হবে, নাকি আমি অ্যাটেম্প টু মার্ডার হব, যার জন্য আমাকে বেশি দিন আর দেরি করতে হবে না? না, তবে তোর সাথে প্রেমের অভিনয় করতে আমি রাজি, কিন্তু যেদিন ভাবির সাথে তোর বোঝাপড়াটা ঠিক হবে, তোদের মাঝখানের ভুল বোঝাবুঝি আর দূরত্বটা শেষ হবে, সেদিন কিন্তু আমাদের অনেক বড় একটা ট্রিট দিতে হবে। যা চাইবো সেটাই দিতে হবে। দিব, কিন্তু আবার আমাকে চেয়ে বসিস না, তোর তো আবার স্বভাব ভালো না। আমাকে আবার বলিস না যে আমাকে আবার বিয়ে করতে হবে। কুত্তা, আমার বরকে আমি অনেক ভালোবাসি। তোকে পছন্দ করতাম, ভালোবাসতাম, সেটা ঠিক আছে, কিন্তু ও আমার প্রতি খুব কেয়ারিং। টাকা পয়সা সীমিত পরিমাণ থাকতে পারে, তবে যতটুকু আছে ততটুকুতে আমার সব স্বপ্ন আশা পূরণ করতে পারে। ও আমাকে অনেক প্রায়োরিটি দেয়, তাই তোকে নিয়ে এসব ভাবা এখন আর আমার পক্ষে সম্ভবই না। ঠিক আছে, কিন্তু দুলাভাই যদি এসব কিছু জানতে পারে তাহলে রাগ করবে না? লে হালুয়া, তুই কি এখন সারা দুনিয়ার মানুষকে জানিয়ে বেড়াবি নাকি? তাছাড়া সামনে এক্সাম, তাই রিমা আসবে এক্সামের জন্য, আর দুলাভাইকেও নিজেই বোঝাবে। কি বলিস দোস্ত? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আমার হাজবেন্ডকে বুঝিয়ে নিব। ওদের বাসার সবাই অনেক ভালো। আব্বু কপাল করে মেয়ের জন্য একটা জামাই খুঁজেছিল বটে। প্রথমে রিমা ঈশানকে খোঁচা মেরে অনেক কথা বলতে লাগলো। পরদিন থেকে শুরু হলো ওদের মিশন। যখন ম্যাডাম কলেজে আসলো, এসে দেখলো ঈশানের আড্ডার জায়গায় বসে আছে, আর ওই মেয়েটা ঈশানের হাত ধরে বসে কথা বলছে। এমন কিছু দেখে ম্যাডাম চোখ বড় বড় করে ওদের দুজনের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। ঈশান আর চোখে তাকিয়ে থেকে দেখেছে। তারপর আবার ক্লাস টাইমে ওরা দুজন ম্যাডামের রুমের সামনে দিয়ে কয়েকবার আসা যাওয়া করেছে।
এইসব কিছু দেখে ম্যাডামের কেন জানি সহ্য হচ্ছিল না। তৃতীয় ক্লাসে যখনই ম্যাডাম ঈশানদের ক্লাসে গেল, তখন গিয়ে দেখলো তখনকার সেই মেয়েটার পাশে ঈশান বসে আছে। মেয়েটা ওর হাত ধরে বসে কথা বলছে। এরকম কিছু দেখে বিরক্ত লাগলো নামিরার। বারবার ক্লাস করাতে গিয়ে মনোযোগটা সরে যাচ্ছিল, আর ততবারই ঈশান আর ওই মেয়েটার এসব কর্মকাণ্ডের উপর চোখ যাচ্ছিল, যার জন্য নামিরার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছিল। থাকতে পারছিল না ক্লাসে। তাই বেশ খানিকটা রাগান্বিত কণ্ঠেই ম্যাডাম ওদের উদ্দেশ্যে বলতে লাগলো, এই, তোমাদের সমস্যা কি? কলেজ ক্যাম্পাসে ল্যাপটাল্যাপটি করো, সেটা কি ঠিক আছে? কিন্তু ক্লাসের মধ্যে এসব জোরাজুরি করার কি খুব বেশি দরকার? নামিরা ম্যাডামের কথাতে দুজন দুজনের দিকে আর একটু এগিয়ে আসলো। ঈশান ম্যাডামের সামনে রিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, তাতে কি ম্যাডাম, ওর সাথে আমার পারিবারিক বিয়ের কথা চলছে, তাই ভাবছি যে ওকে বিয়েটা করে নেব। আমার হবু বউয়ের সাথে আমি মেলামেশা করতেই পারি, এতে কি হলো না হলো তাতে আমি ভাবতে চাইছি না। তাই বলে কলেজের ক্লাসের ভিতরে এসব করবে? বেরো এক্ষুনি ক্লাস থেকে। তোমাদের জন্য আর 10 জনের ডিস্টার্ব হচ্ছে, তোমরা বুঝতে পারছো না? সত্যি কথা বলতে কি, আমাদের এরকম প্রেম ভালোবাসা দেখে আপনার হয়তো জ্বলছে। তাছাড়া ক্যাম্পাসে আর আমাদের ক্লাসে এতজন স্টুডেন্ট, কেউ আমাদের দিকে নজর দিচ্ছে না, আপনি বারবার করে আমাদের দিকে তাকাচ্ছেন, এখন আবার এইসব কথা বলছেন। আসলে সমস্যাটা ওদের না, সমস্যাটা ম্যাডাম আপনার। আমার মুখে মুখে তর্ক করো? তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? সাহসের দেখেছেনটা কি? সাহসের তো এখনো কিছুই দেখেননি। আর প্রেম ভালোবাসার মধ্যে এসব সাহস আর দুঃসাহসিকতা দেখাতেই হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি আর ভবিষ্যতে বিয়ে করব, সেটার জন্য আমরা মেলামেশা করতেই পারি। এটা আপনার সমস্যা হলে আমাদের তাতে কিছুই করার যায় আসে না। তাহলে তোমরা আমার ক্লাসগুলো করতে পারবে না? বেরো এক্ষুনি। ঈশান কিছু বলবে তার আগে রিমা যেন বিষয়টাকে আরেকটু তাতিয়ে তুলতে বলল, বেবি চলো আমরা এখান থেকে চলে যাই, ম্যাডাম আমাদের সহ্য করতে পারছে না। ওনার ক্লাসে এর পর থেকে আর আসা যাবে না, উনি এসব কিছু পছন্দ করে না, তাই এরপর থেকে ওনার ক্লাসটা আর আমরা করব না, কেমন? ঈশান একটা ডেভিল হাসি দিল। তারপর মেয়েটার হাত ধরে টানতে টানতে সেখান থেকে বেরিয়ে গেল। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করে এবার ওদের দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আর ক্লাসে মনোযোগ দিতে পারল না। এবার ঈশানের এরকম কর্মকাণ্ডের জন্য কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে তারপর ক্লাসটা কোনো রকমে আরেকটু নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সারাটা দিন এসব বিষয় নিয়ে ভেবেছে। পরের দিন বিষয়টা যেন আরেকটু ঝামেলায় পরিণত হলো। কারণ ঈশান যখন ক্যাম্পাসে ঢুকলো তখন নামিরার মনে হল, ঠিক তখনই নামিরার মনে হলো ঈশানকে সেই মেয়েটা, অর্থাৎ কালকে যে মেয়েটা ওকে জড়িয়ে ধরে রেখেছিল, আজকেও সেই মেয়েটা বাইকের পেছনে বসে জড়িয়ে ধরে এসেছে। এমন কিছু দেখে নামিরার মাথাটা হ্যাং হওয়ার উপক্রম। কি ছেলে রে বাবা, আজকে এই মেয়ের সাথে ঘোরাঘুরি করছে, কালই না ওকে ভালোবাসার কথা বলতো। তাহলে এখন আবার এই মেয়েটার মধ্যে কি এমন পেল যার জন্য ওর সাথে এরকম লেপ্টে আছে? নামিরার রাগে দুঃখে শরীরটা জ্বলছে। কোনো রকমে ক্লাসটা শেষ করলো, কিন্তু ও সেদিন ক্লাসে ঈশান আর ওই মেয়েটাকে পায়নি, যার জন্য নামিরার মাথাটা গরম হয়ে যাচ্ছিল। ক্যাম্পাস দিয়ে যখনই যাচ্ছিল তখনই দেখলো সেই গাছের নিচে, অর্থাৎ যেখানে বসে ওর আড্ডা দেয়, সেখানে বসে মেয়েটার সাথে একদম জড়াজড়ি করে বসে আছে। এসব কিছু দেখে আবারও নামিরার মাথাটা গরম হয়ে গেল। মেয়েটা কিছুতেই মানতে পারছে না এইসব বিষয়। যতই দূরে থাকার চেষ্টা করছে ততই চোখের সামনে আসছে। আর এদের কি ঢলাঢলিটা ওর চোখের সামনেই করতে হবে? এইসব বিষয় নিয়ে নামিরা বারবার ভাবতে লাগলো। ভদ্রমহিলা ঈশানকে ওয়ার্নিং দিয়েছে, তাতেও কাজ হলো না। উল্টো ম্যাডামের ক্লাসটা করাই বন্ধ করে দিয়েছে। কিন্তু নামিরা ক্লাস না করলে যে ওকে এসব কিছু দেখানো যাবে না, যার জন্য হয়তো ঈশান ম্যাডামের ক্লাসে এসে ঠলাঠলিটা একটু বেশি করে। প্রতিদিনের মতো আজকেও তাই করছিল। 7টা দিন ম্যাডাম সব কিছু সহ্য করেছে। 7ম দিনের মাথায় যখন নামিরা খেয়াল করলো রিমা মেয়েটার সাথে ঈশান বেশ ঠলাঠলি করে কথা বলছে, ঠিক তখনই ওদের দুজনকে উঠে দাঁড়াতে বলল। যখনই বকাঝকা করতে যাবে তখনই ঈশান ম্যাডামকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল,
আপনার ক্লাসটা গুরুত্বপূর্ণ তাই এসেছি, না হলে আপনার ক্লাসে আসার কোনো ইচ্ছা আমাদের ছিল না। বেবি চলো এখান থেকে চলে যাই, ম্যাডামের আমাদের প্রেম ভালোবাসা দেখে সহ্য হচ্ছে না। ক্লাসে আরও অনেক কাপল আছে যাদের কোনো সহ্য হলেও আমাদের সহ্য হচ্ছে না। অনেকে তার গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকে, অনেকে অনেক কিছু করে, সেটাতে ম্যাডামের চোখে না গেলেও আমাদের দিকে ঠিকই নজর পড়ে। আর হ্যাঁ, এসব আমার পছন্দ না, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দুজনকে ভালোবাসি, তাই আমাদের মতো করে আমরা সময় কাটাই। ভদ্রমহিলাকে ঈশান কিছু বলার সুযোগ দিল না। তারপর যখন আবারও ঈশানকে রাগীভাবে কিছু বলতে যাবে, তখনই ও বলতে লাগলো, আমি জানি আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে না, সেজন্য আপনি আমাদের এই প্রেম ভালোবাসা দেখে সহ্য করতে পারছেন না। বিয়ের আগে আমাদের মাঝে এত ভালোবাসা, আর সেখানে বিয়ে হয়ে গেলেও আমাদের মাঝে প্রেম ভালোবাসা ঠিক কতটুকু রসালো হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ম্যাডাম এবার 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে ওদেরকে বলতে লাগলো, আর একটা বাজে কথা বলবে না। আই সেড গেট আউট, বের হও এখান থেকে। তোমাদের এসব বাজে বাজে কথা শোনার জন্য আর এই রঙ্গলীলা দেখার জন্য আমি কলেজে আসিনি। মাঝে কেটে গেছে পুরো একটা মাস। এই একটা মাসে নামিরা ঈশানকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে, কিন্তু তাতেও যেন কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে ঈশান আর রিমার সাথে প্রেম ভালোবাসার অভিনয় করছে, আর এসব দেখে নামিরা মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে। না কাউকে বলতে পারছে, না বোঝাতে পারছে। প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে মন খারাপ থাকে। সেদিন কলেজ ছুটির পর ওর বান্ধবীদের সাথে দেখা করলো। তারপর এসব বিষয় শেয়ার করলে ওরা তখন নামিরাকে বলেছিল, তুই যে বিয়ে করে নিয়েছিস নিজের স্টুডেন্টকে, সেটা তো আমাদের একটাবারও জানালি না, আর এখন এসে বলছে ও তোকে ইগনোর করছে, আর এসব কিছু তুই মানতে পারছিস না। সেটাই তো, এখন তোর বেলার সময় হয়েছে। এখন অবস্থা বেগতিক আর সবটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন তো এসব আমাদের জানাতে হলো। আমি এখন কি করবো বল না? ও আমার সাথে এরকম কেন করছে? আমি তো প্রথমে বিয়েটা মানতে চাইনি, আর বুঝিনি যে এরকম কিছু হবে। কিন্তু 2 মাসে এই যে পিচ্চিটার প্রেমে পড়ে যাব আর ওকে নিজের পাওয়ার ইচ্ছে হবে, আমি সেটা জানতাম না। আমি ভাবতেও পারিনি ওই পিচ্চি ছেলেটাকে ভালোবেসে ফেলবো, নাহলে কখনো কি ওকে কষ্ট দিতাম? ও হয়তো আমার উপরে রাগ করে এরকম কিছু করছে, তাই না? আমি সেটা খুব ভালো করেই জানি। তোরা বল না, আমি এখন কি করব? কি করবি মানে? ওকে আড়ালে ডেকে নে, ওর সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নে, তারপর পারিবারিকভাবে বিয়েটা আবার কর। আর যদি আঙ্কেল এইসব মেনে নেয়, তাহলে ওকে বল যেন ওর আব্বু আম্মু গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। আর তুই বলবি যে তোরা দুজনকে পছন্দ করিস, সেজন্যই ওরা পারিবারিকভাবে গিয়েছে, কিন্তু বিয়ের বিষয়টা ওদের জানাবি না। আমি অনেকবার ঈশানকে ডেকেছি ওকে ওসব ওসব বন্ধ করতে বলার জন্য, কিন্তু আমার সাথে দেখাই করছে না। সেদিন হয়তো ওকে একটু বেশি বকাঝকা করে ফেলেছিলাম। ওর গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি, তাই না রে? হাজব্যান্ড যতই বয়সে ছোট হোক, তার গায়ে হাত তোলাটা কি খুব বেশি ভদ্রতার পরিচয় দেয়? তুই তো সেটা করে অন্যায় করছিস। তুই যে তাই যে ন্যায় অন্যায় করেছিস, আর তার জন্য এখন ওর কাছে মাপ চাইবি আর ভালোবাসাটা আদায় করে নে। নামিরা সেদিন সারাটা রাত ভেবেছে, ঈশানের সাথে কথা বলার জন্য সুযোগও খুঁজেছে। পরদিন যখন অনেক ট্রাই করেও লাভ হলো না, শেষে নামিরা ছেলেটাকে কল করলো। ঈশান রিমার সাথে বসেছিল। ম্যাডামের নম্বর থেকে কল আসতেই রিসিভ করে বলতে লাগলো, কি সমস্যা আপনার? বারবার করে ডাকছেন আবার কল করছেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি আমার হবু ওয়াইফের সাথে ব্যস্ত আছি? এখন আপনার সাথে কথা বলার কোনো সময় নেই আমার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, একবারের জন্য হলেও আমার অফিসে রুমে এসো। তোমার সাথে আমার কিছু শেষবারের মতো কথা আছে। ভদ্রমহিলার এরকম কথাতেই ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। রিমা বুঝতে পারল যে এখন সব কিছু মিটমাট করার সময় এসে গেছে, তাই ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন সময় এসে গেছে সব কিছু মিটমাট করে নেওয়ার। এখন যা, এখানে বসে থেকো না, গিয়ে ম্যাডামকে সব সত্যিটা বলে দাও, না হলে নিজেদের মধ্যে ঝামেলাটা বাড়বে। মেয়েটার কথায় হ্যাঁ সূচক সম্মতি দিয়েই ঈশান অফিস রুমে আসলো। ঈশান আসতেই ভদ্রমহিলা দরজাটা লাগিয়ে দিতে বলল, কিন্তু ছেলেটা লাগালো না। তখন ম্যাডাম নিজেই দরজাটা লাগিয়ে দিল। তারপর ছেলেটার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল।
নামিরা চেয়ারের পাশে দাঁড়িয়েই কাঁধের উপর দিয়ে চেয়ারে এক হাতে ভর করে এক হাতে টেবিলে ভর করে ওর চোখে চোখ রেখে বলতে আরম্ভ করলো। এসব তুমি কি শুরু করেছো? তুমি কলেজের মধ্যে এগুলো করতে পারো না ঈশান। আমি কি করব না করব সেটা আপনাকে বলে দিতে হবে না, আর আপনার থেকে আমাকে শুনতেও হবে না। তোমাকে বারণ করেছি তুমি এগুলো করবে না, ব্যাস। আপনি আমাকে বারণ করার কে? আর আপনি বারণ করলে আমি আপনার কথা শুনবো কেন? আমি বারণ করার কে মানে? আমি তোমার ওয়াইফ, আমার অধিকার আছে তোমাকে বারণ করার, তোমাকে শাসন করার। ওয়াইপ মাই ফুড, যে বিয়েটাই মানে না, যাকে এত ভালোবাসার পরেও আমার ভালোবাসাটা কি তুচ্ছ ভাবে, বয়সের দোহাই দিয়ে যে দূরে সরে যেতে পারে, তার প্রতি আমার কোনো ভালোবাসা না বা দরদ দেখানোর ইচ্ছেও নেই। আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। ঈশান প্লিজ আমার কথাটা শোনো। দেখো, তখন আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে এগুলো কিছু মানতে পারবো না, কিন্তু তুমি যখন থেকে ওই রিমার সাথে এসব করছো, ওর আশেপাশে থাকছো, এসব প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, আমি সেটা মানতে পারিনি। এসব কিছু সহ্য করা আমার পক্ষে সম্ভব না। বিশেষ করো, আমি এখন মনে প্রাণী সম্পর্কটা মেনে নিয়েছি। আমি চাই আমাদের সম্পর্কটা টিকে থাকুক, আবার সামনের দিকে এগোক। আমরা সব কিছু ঠিকঠাক করে নেবো ঈশান। দেখো, আমি জানি তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু করছো, আর ওই মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ওর যে বিয়ে হয়ে গেছে সেটাও আমি খোঁজখবর নিয়েছি। তুমি এসব আমাকে কষ্ট দেওয়ার জন্যই করছো, তাই না? প্লিজ শোনো, আমার কথাটা শোনো। আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমাকে আর কখনো কোনো কষ্ট দেবো না, তোমাকে অভিযোগ করার মতো আর কোনো সুযোগও দেবো না, দেখবে? এত তাড়াতাড়ি বোঝা হয়ে গেল? আপনার আজ বাদে কাল আবার মুড সুইং করবে, পরশু বলবেন ডিভোর্স চাই। এগুলো আপনার জেলাসি। আপনি জেলাসি থেকেই আমাদেরকে মানতে পারছেন না, সেজন্য আমাদেরকে আলাদা করতেই এরকম একটা প্ল্যান করছেন, তাই না? আপনার এসব নাটক আমার সামনে করে কোনো লাভ হবে না। আমাকে এখান থেকে যেতে দিন। নামিরাকে ঈশান সরিয়ে দিয়ে তখনই উঠে যেতে নিবে, তখনই নামিরা ম্যাডাম ওর হাত ধরল। তারপর নিজের দিকে ফিরিয়েই রাগীভাবে তাকিয়ে থেকে শার্টের কলার ধরে দুই হাতে আঁকড়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। ঈশান কয়েক সেকেন্ড স্তব্ধ হয়েছিল, তারপর কিছুক্ষণ চুপচাপ বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। তারপর একটা সময় নামিরা নিজেই ছেলেটার হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখলো। ঈশান আলতো করে মেয়েটাকে আরেকটু নিজের সাথে মেশালো, এক হাত মাথার পেছনে রেখেই তারপর রেসপন্স করতে লাগলো। মিনিট পাঁচেক পরে ঈশান নামিরা ম্যাডামকে ছেড়ে দিতেই ম্যাডাম ওকে ধাক্কা মেরে চেয়ারটাতে বসিয়ে দিল। তারপর নিজেই কোলের ওপর বসে গলাটা জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা রেখে বলতে লাগলো, এবার বিশ্বাস হয়েছে তো আমি তোমাকে ভালোবাসি? আমি কোনো নাটক করছি না বেবি। না, এগুলো করলেও আমার বিশ্বাস হবে না। আপনাকে আমার সাথে বাড়ি যেতে হবে। আম্মু আর বোন সবটা জানে, ওদের বলবেন আপনি সব মেনে নিয়েছেন। আর আপনার যদি আব্বু আম্মুকে নিয়ে সমস্যা থাকে তাহলে আমি আমার আব্বুকে রাজি করাবো। আজকে গিয়ে দুজন কথা বলবো, যদি কথা বলতে পারেন আর ওনাদের সামনে বলতে পারেন আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করতে চাই, আব্বু এই বিয়েটা জানবে না যে আমাদের বিয়ে হয়েছে। আমরা নতুন করে আবার বিয়ে করব, সবাই জানবে, তারপরই আমি বিশ্বাস করব, তার আগে নয়। না হলে আমি রিমার কাছে চলে যাব। এই না না, আমি যাবো। শোনো প্লিজ বেবি, এরকম কথা বলো না, আমার খুব কষ্ট হবে। তাহলে ঠিক আছে, চলুন যাওয়া যাক। ঈশান কথাটা বলে মেয়েটাকে ওঠালো। তারপরও হ্যাঁচকা টানে কোলে তুলে নিতেই নামিরা অবাক চোখে তাকালো। মেয়েটা ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে নিল। ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টের সামনে ঈশান ম্যাডামকে কোলে করে নিয়েই একদম বাইরে আসলো, তারপর গাড়িতে বসিয়ে দিল। যাই হোক, এরপর কি হতে পারে আপনারা সেটা খুব ভালো করেই জানেন, আর না জানলে মনের মধ্যে সেটাকে সাজিয়ে নিন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।